শুরু করছি বাংলা বলছে। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশ জুড়ে উচ্ছ্বাস। এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এরকম একটা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন আলিপুরদুয়ারে। তিনি সিকিম সফর করবেন, তিনি পশ্চিমবঙ্গ সফর করবেন এবং আলিপুরদুয়ারে সেখানে জনসভা করবেন। গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত লাগোয়া বিভিন্ন রাজ্য সেখানে গেছেন এবং অপারেশন সিন্দুর নিয়ে তার বক্তব্য তিনি বিস্তারিত ভাবে রেখেছেন এবং একই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। বিরোধীদের তরফ থেকে ইতিমধ্যে প্রশ্ন করা হচ্ছে যে কোথাও অপারেশন সিন্দুরকে রাজনৈতিক ভাবে প্রয়োগ করে তার ফায়দা তোলার একটা চেষ্টাও প্রচ্ছন্নভাবে থাকছে কিনা, এবং রেল টিকিট থেকে শুরু করে পেট্রোল পাম্পের হোর্ডিং তাই নিয়ে এই প্রশ্ন আরো জোরালোভাবে উঠছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন আলিপুরদুয়ার যাবেন তার আগের দিনই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ সেটা চড়তে শুরু করলো। পোস্ট পাল্টা পোস্ট, এই সব দিকে আমরা নজর রাখবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। রাজস্থানে বিকানের থেকে গুজরাতের দাহোদ, ভুজ প্রত্যেক জনসভাতেই অপারেশন সিঁদুর নিয়ে মোদির নজর কাড়া ভাষণ। ভারতের প্রত্যাঘাতের কৃতিত্ব নিয়েই শুরু হচ্ছে মোদি বাণী। आतंकवाद के ठिकानों को मिट्टी में मिला दूंगा। শেষ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে, আর তাতেই উপচে পড়ছে মোদি মোদি স্লোগান। রেলের টিকিট থেকে পেট্রোল পাম্প সব জায়গাতেই অপারেশন সিঁদুরে প্রচারে রয়েছে মোদির ছবি। তাই বিরোধীদের প্রশ্ন, জাতীয়তাবাদকে সামনে রেখে কি এবার ভোট বৈতরণী পার করার কৌশল? সেনাবাহিনীর কৃতিত্বকে ছাপিয়ে মোদি ব্র্যান্ডে প্রচার চলছে না তো? এই পরিস্থিতিতে 5 রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়েও তুঙ্গে তরজা। 29 মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ, সিকিম, বিহারে প্রচারে মোদি। 30 মে শুক্রবার উত্তরপ্রদেশে কানপুর ও মধ্যপ্রদেশে প্রচারে প্রধানমন্ত্রী। মোদির এই 5 রাজ্য সফর নিয়ে বিরোধীদের প্রশ্ন, জাতীয়তাবাদের ওপর দাঁড়িয়ে নির্বাচনী মাইলেজ নেওয়ার কৌশল করছে না তো গেরুয়া শিবির? বিহার নির্বাচনের আগে রাজনৈতিক লাভের জন্য সেনাবাহিনীর সাফল্যকে হাতিয়ার করছে না তো বিজেপি? দেশের স্বার্থে ঐক্যবদ্ধ বিরোধীরা, তবুও কেন প্রশ্নের পাহাড়? কারণ ট্রাম্প 8 বার মধ্যস্থতার দাবি করেছেন, এখনও ট্রাম্পের দাবি সরাসরি খণ্ডন করেননি মোদি। বিজয় শাহ, রামচন্দ্র জাংড়াকে নিয়ে চুপ কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। কেন সংসদে বিবৃতি দিচ্ছেন না অমিত শাহ, নরেন্দ্র মোদী? দেশ থেকে বিদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধীরা, সে বিষয়ে কোনো মতপার্থক্য নেই। আবার একই সঙ্গে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতেও সরব হয়েছেন বিরোধীরা। সব মিলিয়ে পহেলগাম কাণ্ডের মাস কাটতেই কি বাড়ছে ভোট যুদ্ধের উত্তাপ? কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন। আমি আলোচনায় যাওয়ার আগে একটু দেখাই যে যেহেতু উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সফর, উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতা তাদের নরেন্দ্র মোদীর এই অপারেশন সিন্দুর নিয়ে প্রচারকে ঘিরে বাক যুদ্ধ। উদয়ন গুহ এবং শঙ্কর ঘোষ তাদের বক্তব্য শোনাবো। গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে
টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি এখানে প্রদীপ্তর কাছে আসি, এখনো মণিকাঞ্চন পাল আসেননি। যখন আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল আউটরিচে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিরোধী নেতারা শশী থারুর রয়েছেন, কানি মজি রয়েছেন, আসাদুদ্দিন ওয়াইসি রয়েছেন, এবং তারা সমস্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আপডেট আমরা পাচ্ছি যে তিনি বলেছেন যে রাজনৈতিক when it comes to জাতির স্বার্থের প্রশ্ন, দেশের স্বার্থের প্রশ্ন, দেশের সুরক্ষার প্রশ্ন, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে দাঁড়িয়ে কোনো সংকীর্ণ রাজনীতির জায়গা নেই, সেখানে দেশ আগে। সেখানে দাঁড়িয়ে উদয়ন গুহদের এই মন্তব্য, এটা অভিপ্রেত না? অভিপ্রেত নয়, প্রথমেই বলে দিই, এই জাতীয় মন্তব্যের যে আউটকামটা সেটা খানিকটা আমরা আগেও দেখেছি, কিন্তু যে বক্তব্য রাখা হয়েছে সেটার সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কিন্তু দিদি, তোমাকে একটা ছবি দেখাতে চাই, যে ছবিটা দেখানো খুব জরুরি। এই ছবিটা যদি একটু জুম করা যায়, এটা যখন আমাদের পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, সেই পার্লামেন্ট অ্যাটাকের পরে আমি স্ট্রাইক করে দিয়েছি যে দেখো, এখানে হিন্দুস্তান টাইমস বলে একটা পত্রিকা আছে, যদিও নাম করাটা ঠিক হলো না, সেই সময় বিজেপি অ্যাডভার্টাইজ দিয়েছিল, যেখানে লিখছে ব্রুটাল টেরর স্ট্রাইকস অ্যাট উইল, উইক গভর্নমেন্ট আনউইলিং অ্যান্ড ইনক্যাপাবল, ভোট ফর বিজেপি, ফাইট টেরর। এই কথাগুলো বলেছিল। এটা সেই 2014 সালের আগে একটা। क्या मैं उन शहीदों के नाम সংসদ ভবনের আক্রমণে 2001 13 ডিসেম্বর, 14 আগে বলছি, আমি 14 আগের বিজেপির গল্পটা বলছি, মানে আমার উদ্দেশ্যটা একটা ভাবার চেষ্টা করো। তারপরে বিভিন্ন গণমাধ্যমে তোমরা আজও দেখাতে পারো মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাট নরেন্দ্র মোদী কিভাবে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেছিল। কার হাতে টাকা আছে, কার হাতে সেনা আছে, কার হাতে বর্ডার আছে, কি করে এটা পারলো আসতে, কেন ব্যর্থ হলো, এই প্রশ্নগুলো তাঁর করা, আমার নয়। আবার তুমি একই সঙ্গে 2019 সালে মহারাষ্ট্রের লাটুরে চলে যাও, সেখানে দেখো কি বলছে, ক্যা মে উন শহীদোं के नाम आपका एक ভোট मांग सकता हूं। তাহলে উদয়ন গুহর কথার আপেক্ষিকতাকে যদি আমি বাদ দিয়ে দিই, আমি বলছি আপেক্ষিকভাবে যে কথাটা আমাদের কানে আসছে, শুনতে খুব খারাপ লাগছে, এটা একদম অ্যাকসেপ্টেবল না। কিন্তু আজকে কুণাল দাও যে কথাটা বলেছেন, পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি জাতির পক্ষে তৃণমূল সবার আগে যাবে, এবং বারবার আমরা বলছি পিওকে থেকে শুরু করে গুলির জবাব গোলাতে দাও, আমাদের যায় আসে না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে সাপের ঘরে সাপই জন্মায়, এটা কেউ অসুবিধা নেই। আবার আমরা এটাও বলছি পাকিস্তানকে তার ভাষাতেও জবাব দিতে হবে, কিন্তু তুমি ঘরের মধ্যে যখন আসছো, তোমার ঘরে তো রয়েছে বিভীষণ। তো আমি এখানে একটু চন্দনদার কাছে আসি, যে চন্দনদা, যখন আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে সমস্ত দল একটা, এবং আমি আবারও বলছি যে সত্যি এই পেহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে যে সদর্থক ভূমিকা দেখা গেছে, সেই সদর্থক ভূমিকা সত্যি উল্লেখযোগ্য, সত্যি সেটা মনে রাখার মতো, সেটা নিদর্শন হয়ে ওঠার মতো। কিন্তু তা সত্ত্বেও এগুলোকে অ্যাভয়েড করা যাচ্ছে না। সেটাতে আপনাদের দলেরও নেতা কিছু, তাদের যেমন বিভিন্ন মন্তব্য রয়েছে, তৃণমূল কংগ্রেসের রয়েছে, বিজেপির রয়েছে। দেখো মৌপিয়া, একটা কথা বলি, ইউ আর নট সাইলেন্ট ওয়াইল ডুইং পলিটিক্স। তুমি তো পলিটিক্সটা করবে সাইলেন্ট হয়ে নয়। মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে একেবারে শুরু 22 তারিখ এপ্রিল মাস থেকে তুমি দেখেছো 1, 2, 3, 4 করে 15 দিনের মাথায় 6 তারিখে গিয়ে যে অ্যাটাকটা করা হলো, আমরা একেবারে নিঃশব্দে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজও বলছি তাদের পাশে সমানভাবে আছি, এখানে কেউ কোনো আদারওয়াইজ কথা বলছে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আজকে যে প্রশ্নগুলো তখন কংগ্রেস তুলেছে, ইনফ্যাক্ট আমি তো তোমাকে বারবার বলছি, তুমিও এখানে দেখালে আজও আমরা যে প্রথমত যে প্রসঙ্গটা তুলেছি, যে আজকে একটা পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকা গেল না কেন। মানে আমি বলতে চাইছি, পার্টির ফেভারেবল স্ট্যান্ডে দাঁড়িয়ে, অর্থাৎ সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গুজরাট থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ব্যাপক আলোড়ন তৈরি করা যায়, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে অ্যাকিউরেটলি যে সংসদ সদস্যরা, তাদের প্রশ্নকে মোকাবিলা করা যায় না। সম্ভবত যায় না বলে, কারণ তারা প্রশ্ন তুলবেন পাকিস্তানের কাছে কিভাবে প্রায়র ইন্টিমেশন গেল যে আমরা তাদের অ্যাটাক করতে যাব, তার কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি। ট্রাম্প 8 বার নাকি ইন্টারভেনশন করেছেন, এবং সেই ইন্টারভেনশন আদৌ হয়েছে কি হয়নি, ইনফ্যাক্ট
নানাভাবে দাবি করেছেন, কিন্তু প্রথমবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে যে কনফিডেন্সলি দাবি করেছিলেন তারপর কিন্তু সেখান থেকে কিছুটা পিছিয়ে এসেছেন। না না, আমি তোমাকে যেটা বলছি, বাট স্টিল দ্যাট ইজ ভ্যালিড অ্যান্ড অফিসিয়াল, তার এক্স হ্যান্ডেল থেকে। আমি অন্য জায়গায় প্রশ্ন তুলছি, এই যে ঘটনাগুলো এগুলো তো অ্যাকাউন্টেবল। দেখো, উনি একসময় দাবি করেন বায়োলজিক্যাল, একসময় বায়োলজিক্যালের বাইরে, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না, প্রধানমন্ত্রী নমস্য ব্যক্তি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সিন্দুর নিয়ে উনি যে খেলাটা খেলছেন, খেলাটা ইন দ্য সেন্স আমরা রাজনৈতিক খেলার কথা বলছি, আমরা কি অস্বীকার করতে পারি? তাই মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে বারবার গভর্নমেন্ট ফান্ডিং ইউজ করে তিনি নিজেকে যেভাবে প্রজেক্ট করছেন, এটা কি ইনিনিমাসলি ওনার দায়িত্ব? এটা কি শুধু ওনার দায়িত্ব? এই দায়িত্ব সারা সকল বিরোধীদের নয়। মণিকাঞ্চন পাল এখনো পৌঁছননি এসে, এবং আমার মনে হয় যে সবচেয়ে অবজেক্টিভলি এই বিষয়টাকে যিনি বিশ্লেষণ করতে পারবেন তিনি সম্বিত একদম সাংবাদিকের চোখ দিয়ে কি মনে হচ্ছে যে এখনো পর্যন্ত এই যাবতীয় সদর্থক ভূমিকা সমস্ত কিছুর নেপথ্যে প্রচ্ছন্নভাবে কোথাও এটার বিপণনের, রাজনৈতিক লক্ষ্যে অপারেশন সিন্দুরকে বিপণনের প্রয়াস কি দেখতে পাচ্ছ? বিপণন তো শুরু হয়ে গেছে। এখন মুশকিল যেটা হচ্ছে যে বিরোধীরা তাদের কম্পাস হারিয়ে ফেলেছে, তারা ঠিক কি করবে তারা বুঝে উঠতে পারছে না। যেভাবে নরেন্দ্র মোদী এবং তার সরকার এবং তার দল যেভাবে এই পুরো অপারেশন সিঁদুর এটাকে ইউজ করছে এবং ইউজ করার কথা ভেবেছে, সেখানে বিরোধীরা কোনো জায়গায় তৈরি করতে পারে। আমি ধরে নিলাম যে, এবং এটা ঠিক স্টান্স সরকারের পক্ষ থেকেও বিরোধী দলের পক্ষ থেকেও, যে যখন যুদ্ধ চলছে বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, ইন্ডিয়ান আর্মি যখন সামনে এগিয়ে এসছে, তারা পেশাদারিত্বের সঙ্গে টেরর স্ট্রাইক, যেসব টেরর হাবগুলো ছিল সেটাতে স্ট্রাইক করেছে, এবং যেভাবে পাকিস্তান একটা আক্রমণ তৈরি করার চেষ্টা করছিল সেইটাকে প্রতিহত করেছে, সবটা একদম ঠিক আছে। সেই সময় সবাই চুপ ছিল, অল পার্টি মিটিং হয়েছে, সেখানে সবাই গেছে, সেখানে প্রধানমন্ত্রী থাকেননি, সেটা নিয়েও বিশেষ আলোচনা সেই সময় বিরোধীরা করেননি, সব ঠিক আছে। কিন্তু এখন আর 15 দিন পরে, যখন অপারেশন সিঁদুর হয়ে গেছে তার 15 দিন পরে যখন নরেন্দ্র মোদী দেশের কোনায় কোনায় গিয়ে সভা করছেন, তখন বিরোধীরা এটাই ঠিক করে উঠতে পারছেন না যে তারা করবেনটা কি। তারা সরকারের সঙ্গে রয়েছেন, সরকার সেখানেও যখন সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে বিভিন্ন দেশে, তখনও সরকার অসাধারণ একটা রাজনৈতিক চাল খেলেছে, কংগ্রেসের সঙ্গে করেছে সেটা, তৃণমূলের সঙ্গে করেছে সেটা, যে আগে থেকেই প্রতিনিধিদের নাম জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কংগ্রেসের আপত্তি সত্ত্বেও শশী থারুরকে পাঠানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে মেনে নেওয়া হয়েছে ইউসুফ পাঠানের জায়গায়। তো সেখানেও সরকার একটা তার রাজনৈতিক চাল খেলেছে, কিন্তু বিরোধীরা কোনোভাবেই আসল যে ইস্যুগুলো রয়েছে, যে এখন যুদ্ধের পরিস্থিতি শেষ, ওভার, এখন প্রধানমন্ত্রী যদি বলতে পারেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেরকম ভাবে লড়াই চালাবো, রুটি খাও তোমরা, নয়তো গুলি খাবে, গুলিয়া মারাতে তৈরি রয়েছে, সেখানে বিরোধীদের ভার্সন কোথায়, কি ভাষ্য? আজকে উদয়ন ঘোষ যখন বলছেন যে নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর বেচতে আসছে, তখন তাদেরই মুখপাত্র বলছেন যে না এটাকে আমরা সমর্থন করি না। তো আর কি সমর্থন করবেন আপনারা? যদি আপনাদের অন্য ভাষায় এটাকে বলতে হতো যে নরেন্দ্র মোদী এটা রাজনীতিকরণ করছেন এবং রাজনীতি করছেন এটা নিয়ে, তাহলে সেটা আপনাদের প্রত্যেকটা নেতাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত ছিল, বিশেষত উত্তরবঙ্গের নেতাদের কাছে, যাদের কাছে সাংবাদিকরা বেশি যাবে এখন, কারণ নরেন্দ্র মোদী আসছেন, তার পরের দিন অমিত শাহ আসবেন, এবং তারা এটাকে অবভিয়াসলি তাদের রাজনৈতিক ইস্যু করবেন, রাজনীতির বাইরে কিছু না। এখনো যদি বিরোধীরা মনে করে যে না রাজনীতি আমরা করতে চাই না, রাজনীতি শুনতে চাই না, তো তারা অত্যন্ত বোকামির কাজ করছেন। রাহুল গান্ধীর কি বক্তব্য হয়েছে এত কিছুর পরে? একটা দিন চিঠি লিখেছিলেন যে একটা স্পেশাল অধিবেশন ডাকা হোক সংসদে, তারপরে কোথায় কি হলো? আজকে আমি অবাক হয়ে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ, তিনি টুইট করছেন যে কংগ্রেস রাসবিহারী বোসের সমাধিতে আগে গেছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে গেছে, তারা কেন যায়নি, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বিরোধীরা অনেক সুযোগ পেয়েছে। কেন পহেলগাঁওয়ের যারা আক্রমণকারী ছিল তারা কোথায় গেল? তাদেরকে ধরার যে প্রশ্নটা বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু এই যে ভ্যালিড প্রশ্নের জায়গা ডেফিনেটলি রয়েছে, বেশ কিছু জায়গা রয়েছে। কিন্তু আমার এখানে মণিকাঞ্চন বাবুর কাছে প্রশ্ন, মণিকাঞ্চন বাবু এসে উপস্থিত হয়েছেন। মণিদা, একই সঙ্গে কি সিঁদুর, অপারেশন সিঁদুর, সেটা থেকে রাজনৈতিক ফায়দা তোলারও একটা চেষ্টা হচ্ছে না? সেটা রেলের টিকিটে ছবি থেকেও শোনা যাচ্ছে যে ঘরে ঘরে নাকি সিঁদুর পৌঁছে দেওয়া হবে, এবং যেটা
যেটা উদয়ন গুহ বলেছেন, ডেফিনেটলি উদয়ন গুহর বক্তব্যকে গ্লোরিফাই করে একেবারেই বলছি না, উদয়ন গুহর মতো কিছু কিছু নেতা তারা বলছেন যে সিঁদুরটাকে এখন বিপণন করা হচ্ছে, অপারেশন সিঁদুরকে বিপণন করা হচ্ছে। দেখুন, অপারেশন সিঁদুর শুধুমাত্র পাকিস্তানকে লক্ষ্য করেই নয়, আজকে যত দিন যাচ্ছে তত অপারেশন সিঁদুরের যে অবজেক্টিভ, এবং সেখানে শুধু পাকিস্তানকে বার্তা দেওয়া নয়, সারা পৃথিবীর লোককে বার্তা দেওয়া। বিশেষ করে আমরা যখন 4th লার্জেস্ট ইকোনমির কাছে পৌঁছে গেছি, তখন কিন্তু আমাদের এখন প্রতিযোগিতা কিন্তু পাকিস্তানের সাথে নয়। যারা একটু ওই রাস্তায় দেখবেন অনেক সেলিব্রিটি গেলে তার পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলতে চায়, কারণ তাকে তো জীবনে ছবিতে দেখানো হবে না। পাকিস্তানের অবস্থা সেরকম যে ভারতবর্ষের সাথে যদি এঙ্গেজ হতে পারি তাহলে পৃথিবী আমার কথা শুনবে, আমাকে নিয়ে একটু আলোচনা করবে। তো সুতরাং শুধুমাত্র অপারেশন সিঁদুর পাকিস্তান ওরিয়েন্টেড নয়, সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়া। বিশেষ করে ভারতবর্ষের জনমানুষ এখন বুঝতে পেরেছে, বা কিছু মিডিয়া বুঝতে চাইছে না, যে আমাদের লড়াই কিন্তু এখন আর পাকিস্তান বাংলাদেশের সাথে নয়। আমাদের লড়াই বা প্রতিযোগিতা এখন হচ্ছে চীন, আমেরিকা এবং রাশিয়া, যারা পৃথিবীর সুপার পাওয়ার বলে সবাই জানে। সেই সুপার পাওয়ারের দিকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে 2014-15 সালে আমাদের ডিফেন্সের এক্সপোর্ট করত 46,429 কোটি টাকা। সেটা 2029-এ 2014-15 আমরা টার্গেট করেছি 3 লাখ কোটি টাকা। অর্থাৎ এই বিশাল পরিমাণ আমরা ডিফেন্স অ্যামুনিশন, যেগুলো আমরা এতদিন শুধু কিনতেই থাকতাম, 90% আমরা কিনতে পারতাম, এখন আমরা বাইরে পাঠাবো। এবং আজকের খবর হচ্ছে পৃথিবীর 90খানা দেশ আমাদের থেকে ডিফেন্স অ্যামুনিশন কিনবে। তো সেই জায়গায় আমাদের লড়াই। আর আমরা যারা রাজনীতি, যারা বিরোধী দল বা ছোটোখাটো এই মানে ঘরের মধ্যেই রাজনীতির মধ্যে কুয়োর ব্যাঙের মতোই আলোচনা করে যাচ্ছি অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের একটা বড় টার্গেট আছে। মণিকাঞ্চন দা, আপনি আমাকে জাস্ট একটা কথা হলফ করে বলে যান, আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, ডেফিনেটলি অপারেশন সিঁদুরের কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা সবাই শুনতে চাই, যতবার তিনি বলবেন ততবার শুনতে চাই, কোনো সন্দেহ নেই তাতে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি হলফ করে প্রশ্ন না, আপনার কাছে অনুরোধ, যে হলফ করে আপনি বলে যান যে সামনে বিহার নির্বাচন বা পরের বছর পশ্চিমবঙ্গে যে নির্বাচন, সেখানে এই অপারেশন সিঁদুর নিয়ে কোনো রাজনীতি করা হবে না, এই আশ্বাসটা আপনি যদি দিয়ে যান। না মৌপিয়া দিয়ে আপনাকে আমি একটা সিম্পল কোশ্চেন করছি। আপনি মিডিয়া চালান, কলকাতা টিভি চালান, আচ্ছা আপনারা যদি কোনো খবর ব্রেক করেন তো আপনারা কি চাইবেন না যে সেই খবরের মাধ্যমে আপনার অর্গানাইজেশনের টিআরপি বাড়ুক? আপনি এটা কার টিআরপি বাড়ানোর কথা বলছেন? এটা অপারেশন সিন্ধু দিয়ে আপনি টিআরপি, আপনি অপারেশন সিন্ধু, প্লিজ না সিম্পল কলকাতা হাউস চন্দা প্লিজ প্রথমেই যদি এরা তুমি আমার বললে হবে না। আমি যেটা বলতে চাইছি যে বাইরে চলে গেছে টিআরপি বাড়াচ্ছে, আজকে নরেন্দ্র মোদি অপারেশন সিন্ধু টিআরপি বাড়াচ্ছে, এটা মর্যাদা, এটা মর্যাদা ক্লিয়ার। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির উনি থেকে সংসদ হয়েছেন, তো তিনি চাইবেন না যে অপারেশন সিঁদুর যে একটা বিরাট ভারতবর্ষকে পৃথিবীর দুয়ারে নিয়ে গিয়েছেন, সেই সংবাদটা প্রত্যেক জনে জনে পৌঁছে দিতে? এতে আপনারা রাজনীতি খুঁজছেন। যদি কিন্তু যদি এইটা হয় যেটা মণিকাঞ্চন বলে ফেলেছেন, আমি ধরে নেবো যে ওটা তার স্লিপ অফ টাং, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টিআরপি বাড়াতে চাইছেন অপারেশন সিন্ধু দিয়ে, এইরকম এই অভিযোগ কিন্তু মণিকাঞ্চন দা কোনো বিরোধিতা করেননি। আপনার কাছে একটা মিডিয়া অর্গানাইজেশনের কাছে টিআরপি যেমন ব্যাপার, একজন রাজনীতিবিদের কাছে, প্রত্যেক জনমানুষের কাছে জনে জনে তার সাথে মণিকাঞ্চন দা, আমি তো আপনার শুভানুধ্যায়ী, আমি তো আপনার শুভানুধ্যায়ী, আপনার শুভানুধ্যায়ী হিসেবে আপনাকে আমি থামিয়ে দিলাম এখানে। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে একটা প্লিজ একটা মিডিয়া অর্গানাইজেশনের কাছে একজন রাজনীতিবিদের কাছে মনিদার জন্য এখানে সবাই মানে সঞ্চালক, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মনিদার জন্য এবং বিজেপির ভালো চেয়ে ওনাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু থামাতে পারছি না। আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। শুরুতেই যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে তিনি জনসভা করবেন, তার ঠিক আগে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ, বা বলা যেতে পারে যে টুইট যুদ্ধ, সাবেক টুইট বর্তমান এক্স। একদিকে প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে আগামীকাল তিনি পশ্চিমবঙ্গে আসছেন। গত
এক দশকেরও বেশি সময় ধরে এনডিএ গভর্নমেন্ট কি করেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য তা তিনি তুলে ধরবেন। একই সঙ্গে একটা খোঁচাও থাকছে যে তৃণমূল কংগ্রেসের যে এই খারাপ প্রশাসন এবং দুর্নীতি তাতে বীতশ্রদ্ধ ক্লান্ত বাংলার মানুষ। আর আমরা দেখছি যে ঠিক সেই দিনই জাস্ট কিছুক্ষণ কয়েক মিনিটের এদিক ওদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও রিলিজ করা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের উন্নয়নের জন্য কি করেছেন তার বিস্তারিত খতিয়ান দেওয়া থাকছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের আরও একটি খোঁচা, একটি ক্রিয়েটিভ, যেখানে দেখা যাচ্ছে যে পরিযায়ী পাখি, তার গলায় আবার গেরুয়া উত্তরীয়, সে উড়ে যাচ্ছে এবং সেখানে নতুন হ্যাশট্যাগ, এবং সেই হ্যাশট্যাগ দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে যখন পরিযায়ী পাখি তার মরশুমে উড়ে আসছে তখন এই উত্তরটা দিয়ে যাক যে 1,70,000 কোটি টাকা বাংলার বকেয়া রয়েছে সেটা কেন পাওয়া যাচ্ছে না। দেখুন, আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মান উন্নয়ন 9,31,00,000 টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে মোদীর সফরের আগে এই ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। কি রয়েছে ভিডিওতে? বদলে যাওয়া আলিপুরদুয়ারের সামগ্রিক ছবি, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক থেকে যোগাযোগের ব্যবস্থায় উন্নয়নের তথ্য, আলিপুরদুয়ারে রাজ্য সরকারের উন্নয়ন খতিয়ান। একদিকে যখন উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে নিজেদের সাফল্য তুলে ধরছে রাজ্য শাসক দল, তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রধানমন্ত্রী মোদী। কি লিখেছেন তিনি পোস্টে? গত এক দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষ স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্বল প্রশাসনে ক্লান্ত বাংলার মানুষ। পেহেলগামে জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছচ্ছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল। সন্ত্রাসবাদকে কোনোভাবে বরদাস্ত নয়, সাফ বার্তা ভারতের। আর সেই বার্তাই বিশ্বের দুয়ারে পৌঁছে দিচ্ছে কেন্দ্রের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দল। Under what compulsion we had to go to Operation Sindoor, everybody knows. But all of you understand that Pakistan will never change their mindset. কেন্দ্রের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জাতীয় স্বার্থে তৃণমূল যে কেন্দ্রের পাশে রয়েছে তা আরও একবার স্পষ্ট করেছেন তিনি। তবে একই সঙ্গে প্রতিনিধি দল দেশে ফিরলে সংসদে বিশেষ অধিবেশনেরও আবেদন জানান মমতা। অপারেশন সিঁদুরের পর থেকেই বিরোধীরা বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছেন। রাজ্যসভা ও লোকসভার বিরোধী নেতা হিসেবে মোদীকে এ নিয়ে চিঠিও দিয়েছেন মল্লিকার্জুন খড়গে ও রাহুল গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে সবার আগে জানার অধিকার ভারতের জনগণের। তাই ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য দেশবাসীর দরবারে তুলে ধরতে সংসদে বিশেষ অধিবেশনের জোরালো দাবি তুলছে তৃণমূল। পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশে গিয়েছেন সংসদীয় প্রতিনিধিরা, তারা ফিরলেই বিশেষ অধিবেশন চাইছে বাংলার শাসক দল। কেন সাম্প্রদায়িক পরিস্থিতিতে এই অধিবেশন প্রয়োজন, বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত। 1971-এ তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু সর্বদলীয় একটি বিশেষ অধিবেশন ডেকেই আলোচনা করেছিলেন যুদ্ধের পরে। দিন কয়েক আগেই পাকিস্তানের মিসাইল ড্রোনে বিধ্বস্ত কাশ্মীরের পুঞ্চ রাজৌরিতে যায় তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গেও। এবার সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশ থেকে ফিরলেই বিশেষ অধিবেশনের দাবিতে জোর দিচ্ছে তৃণমূল। কলকাতা টিভি। আমার মণিকাঞ্চনদার কাছে এখানের প্রশ্ন, যে মণিকাঞ্চনদা আবারও বলছে যে অপারেশন সিন্দুর নিয়ে সরকার যে স্ট্রং একটা অবস্থান নিয়েছে এবং ডেফিনেটলি সবাইকে কনফিডেন্সে নিয়েই তো নিয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লোবাল আউটরিচ, যেখানে 7টা সংসদীয় সর্বদল প্রতিনিধি দল তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, তারা এরকম শশী থারুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসাদুদ্দিন ওয়াইসিরা এরকম ভেহিমেন্টলি তারা পাকিস্তানকে এক্সপোজ করছেন, তারা ভারত সরকারের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাকে জোরালোভাবে তুলে ধরছেন
বিশ্বের দরবারে বলছেন যে যা রাজনীতি সেটা রাজনীতির জায়গা, সেটা ইন্টারনাল পলিটিক্সের জায়গা, এখন সংকীর্ণ রাজনীতির জায়গা না, এখন নেশন ফার্স্ট। সংসদের অধিবেশনটা ডাকতে অসুবিধে কোথায়? না, তাড়াহুড়োর কি আছে, সব সময় আছে তো, আস্তে আস্তে সব করছে। দেখুন, একটা বিষয় তো ক্লিয়ার হয়েছে, যারা বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের পরে প্রশ্ন তুলেছিল যে বিরোধীরা, যে প্রমাণ কোথায়, তারাই কিন্তু পহেলগাঁয়ের পরে বলেছিল এখন আর বালাকোট করলে হবে না, এর থেকে বড় কিছু করতে হবে। বিরোধীরাই তো বলেছিল। তাহলে বিরোধীরা কি তখন তাহলে ভুল বলেছিল? বিষয়টা শুধুমাত্র বিরোধিতার জন্য নয়, বিষয়টা যেটা মুখে এরা বলছে যে দেশের স্বার্থে আমরা সবাই একসাথে আছি, সেটা কাজেও দেখাতে হবে। এরাই তো সন্দেহ করেছিল সৈন্যবাহিনীর উপরে বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, তো এরা আজকে করছে। আজকে যেটা ভারতবর্ষ কোনোদিন করেনি, যে এতদিন আমাদের যত স্ট্রাইক ছিল পিওকে মানে পাক অকুপাইড জম্মু কাশ্মীরের মধ্যেই ছিল, আমরা গিয়ে ওখানে গিয়ে পাকিস্তানের ভিতরে গিয়ে অ্যাটাক করা হয়েছে। বিভিন্ন সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশ রিকগনাইজ করছে, তো অসুবিধার কিছু নেই। একটা ইন্টারনালকে ইস্যু, একটা এক্সটার্নাল ইস্যু, দুটোকে যদি আমরা গুলিয়ে দিই তাহলে কিন্তু হবে না। যেটা অপারেশন সিন্দুর, আমি প্রথমেই শুরু করলাম, অপারেশন সিন্দুর টার্গেট শুধুমাত্র পাকিস্তানকে নয়, পাকিস্তানকে সামনে রেখে সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়া যে এই ভারতবর্ষ কিন্তু দুর্বল ভারতবর্ষ নেই, যে 26/11 মতো একটা 170 জন নিরীহ মানুষকে মারার পরেও আমরা ইউএনএ চলে গেছি চিঠি চাপাটি নিয়ে, আমরা বক্তৃতা দিচ্ছি, আমার দেশের প্রধানমন্ত্রী বলছে যে টেররিজম আর কি শান্তি প্রক্রিয়া, উগ্রপন্থার স্বীকৃতি প্রক্রিয়া, উগ্রপন্থার জন্য শান্তি প্রক্রিয়া যেন বাধাপ্রাপ্ত না হয়। আমার এখানে প্রদীপ্তর কাছে এখানেই প্রশ্ন, যে যখন আমরা দেখতে পাচ্ছি প্রদীপ্ত যে পহেলগাঁওয়ের পর সর্বদল বৈঠক হয়েছে, ঠিকই প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু সেখানে বিরোধীদের তরফ থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছিল, যেমন ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে, যেমন সিকিউরিটি ল্যাপসেস নিয়ে, সেগুলো কার্যত মেনে নিয়েছিল সরকার পক্ষ। এবং তারপরেও আমরা দেখেছি অপারেশন সিন্দুরের পরও সর্বদল বৈঠক হয়েছে, এবং বিক্রম মিস্ত্রি তিনি ব্রিফ করেছেন যে বিদেশ মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন, যেমন ওই 4 জনের ছবি প্রকাশ করা হয়েছিল, তাদের ওয়্যারঅ্যাবাউটস কি, তাদের কি এলিমিনেট করা গেছে বা তারা কি ধরা পড়েছে, ট্রাম্পের ব্যাপারে সরাসরি কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল মারফত আমাদের যে অসন্তোষটা সেটা পৌঁছানো হয়েছে কিনা, এরকম বেশ কিছু প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার মানে তো বিরোধীদের লুপে নিয়ে, বিরোধীদের কনফিডেন্সে নিয়েই এই গ্লোবাল আউটরিচটা হচ্ছে, তাহলে কেন সংসদের অধিবেশন নিয়ে এত তাড়াহুড়ো? এই জন্যই মণিকাঞ্চনদাকে আমার এত ভালো লাগে, যে মণিকাঞ্চনদার মুখ আর মুখোশটা খুব একটা পার্থক্য নয়। টিআরপি যেমন খুব পরিষ্কার বললো অপারেশন সিন্দুর ইকুয়ালস টু টিআরপি, তেমনই বললো ইন্টারনাল আর এক্সটার্নাল দুটোকে গুলিয়ে দেবেন না। আমরা তো গোলাতে চাইছি না, আমরা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে ফরেন পলিসি, সেখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা, এক ভারত। তাহলে কেন আমি শুধু এটা শুনতে হবে আমাকে যে মেরে খুন মে গরম সিন্দুর বহ রাহা है? আরে আমাদের কোন এক চুটকি সিন্দুর কি কিমত তুম কে জানো মোদিজি? আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমরা প্রত্যেকে বুঝি সিন্দুরের কি গুরুত্ব আছে, তাহলে শুধু মোদিজি কেন? এই প্রশ্নটা আমার মধ্যে থাকবে। আমার মধ্যে এই প্রশ্ন থাকবে, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রশ্নগুলো করেছিলেন ওই টেরর অ্যাটাকের পরে পার্লামেন্টে, সেই প্রশ্নগুলো উনি কি আজকে নিজেকে করছেন? ওনার কি সেই ক্ষমতা আছে যে সেম প্রশ্ন উনি নিজেকে করে উত্তরগুলো দিয়ে দেবেন? আমাদের কাউকে প্রশ্ন করতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কংগ্রেসের কেউ কেন, কাউকে করতে হবে না। মোদিজির প্রশ্নের উত্তর নিজে তিনি দিন। আমার ছোট্ট কতকগুলো অবজারভেশন রয়েছে। আমরা কোনো রকম নির্বাচনকে মাথায় রেখে, কারুর দুর্নীতি, কারুর এই ধরনের কথাকে মাথায় না রেখে আমরা জাতির পক্ষে গেলাম, কিন্তু সেইখানে তুমি দেখছো কি এক্সে লিখছে যে চলো পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত হেনা তেনা করো। তাহলে তোমার যে সরকারের, তোমার মধ্যপ্রদেশ, তোমার উত্তরপ্রদেশ, সেইখানে সরকারের লোকেরা যেভাবে সাতনায় 1200 বাড়ি উড়িয়ে দিল, 1200 টয়লেট উড়িয়ে দিল, কোথাও গিয়ে খাদ্যশস্য উড়িয়ে দিল, সেই যে দুর্নীতিগুলো, সেইখানে তুমি টাকা দিতে পারছো, আর জনগণের টাকা পশ্চিমবঙ্গ দিতে পারছো না। মনিদের কাছে আসবো, তার একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, না তুমি মনির অভিমত নিয়ে নিতে পারো, তার কারণ হচ্ছে কারণ আমার একটু সময় দিতে হবে। ইনফ্যাক্ট আমি তোমাকে প্রথমে যেটা বলি না, মনির হঠাৎ বেরিয়ে যাওয়া টিআরপি প্রসঙ্গে আমি আলোচনা করব না, কিন্তু একটা জিনিস আছে যে তুমি যদি ওই কনসেপ্টটা কি মাথায় রাখো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আসল উদ্দেশ্যটা কি। এখন আমরা দেখো দেশের স্বার্থে তো প্রত্যেকে একসাথে আছি, কিন্তু এটাও তো বাস্তব একটা রিচুয়াল থাকে, একটা প্র্যাকটিস থাকে, ডেমোক্রেটিক প্র্যাকটিস।
62 সাল থেকে আমরা যখনই যুদ্ধ বা ইত্যাদিতে জড়িয়ে পড়েছি, ইনফ্যাক্ট কনফ্লিক্টে, ইভেন অটল বিহারী বাজপেয়ীজিও তাই করেছে, এবং আমরা 2008-এও তাই করেছিলাম। এটাও বুঝতে হবে 2008-এ আমাদের মুখ্যমন্ত্রী কংগ্রেসের পদত্যাগ করেছিলেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, এবং কিলেসের মেরে দেওয়া হয়েছিল। বাস্তব চিত্র হচ্ছে তাই। এবার একটা জিনিস দেখতে হবে, 2019-এর যখন আমরা এই পোলাওমার প্রসঙ্গ তুলেছি, বাস্তব তাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, থাম্পিং চেস রাজনীতি করা হয়েছে, বালাকোট নিয়ে প্রশ্ন বিদেশি সংবাদপত্রগুলো তুলেছে। কিন্তু অ্যাট দি সেম টাইম বুঝতে হবে, এই মোদিজি যদি আজকে সিঁদুরকে নিয়ে, যদি এই অপারেশন সিঁদুরকে নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেশের জন্য কথাটা বলুন। উনি তৃণমূলকে অ্যাটাক করবেন, উনি কংগ্রেসকে অ্যাটাক করবেন, উনি অন্য আঞ্চলিক দলকে অ্যাটাক করবেন, আর আমাদের অবলিগেশনে থাকতে হবে শুধু দেশের সাথে ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি একটা, আপনারা কোন ন্যারেটিভ সেট করছেন? আপনারা কাউন্টার করুন না, আপনারা ন্যারেটিভ সেট করুন না, কেউ তো তাতে বাদ দিচ্ছে। আমি বলছি কেউ ন্যারেটিভ, দেখো ন্যারেটিভ সেট হয়, ন্যারেটিভ কিভাবে সেট হয় জানো? পার্লামেন্টের বিশেষ অধিবেশনটা ডাকছেন না কেন? এই ন্যারেটিভটা সেট করার থেকে বিরত থাকবার জন্য তো। হি হ্যাজ টু আনসার দ্য কোয়েশ্চেন্স ইন দ্য পার্লামেন্ট। এটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, তোমাকে বুঝতে হবে সিঁদুরের দাম। আমরা তো জানি সিঁদুরের দাম। আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীজির কাছে যাব না ওনার ব্যক্তি জীবন নিয়ে, কিন্তু একটা জিনিস আমি বলবো, আজকে যেসব মা বোনেরা ইভেন উলঙ্গ করে হাঁটানো হলো এই মণিপুরে, তাদের কোনো দাম নেই। আর সেই দামের কাছে সংক্ষেপে মনিদা, হ্যাঁ, যেটা প্রথম বিষয় হচ্ছে যে কেন যেটা বিরোধীরা তৈরি করছে, প্রশ্ন করতেই পারে গণতন্ত্রে, যে কেন এদেরকে ধরা হচ্ছে না, যে 4 জন টেররিস্ট, এটা বিরোধীদের প্রশ্ন। দেখুন, আমরা সাব শুটার আর গ্যাং লিডার দুটো আলাদা জিনিস। কংগ্রেস এতদিন সাব শুটারগুলোকে মেরেছে, মানে ছোট ছোট চেরা চামুন্ডাগুলোকে মেরেছে, তাদের নেতাকে কি মারতে পারেনি। নতুন ভারতবর্ষ গ্যাং লিডার নয়, গ্যাংদের হেডকোয়ার্টারে অ্যাটাক করছে। 2008-এর পরে যদি গ্যাং লিডারকে অ্যাটাক করতো তাহলে হতো না। বলছে সিঁদুরের কথা, যে 4 জন এয়ারফোর্সের লোককে ইয়াসিন মালিক মেরে দিল, স্বীকার করলো, সেই ইয়াসিন মালিককে প্রধানমন্ত্রীর বাসভবনে ডেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। বলছে সম্বর্ধনা, পুরো চ্যানেল আছে, যেখানে ইচ্ছা দেখতে পাওয়া যাবে না, যেখানে ইচ্ছা দেখতে পাওয়া যাবে। সুতরাং ইয়াসিন মালিকের মুখে কথা আছে। আচ্ছা দাঁড়া, 1 মিনিট বলো। ইয়াসিন মালিকের মুখে কথা আছে, ইয়াসিন মালিকের মুখে ছেলে আছে। ইয়াসিন মালিকের সাথে মনমোহন সিং দেখা করেছিল কি কংগ্রেস গ্রেফতার? ইয়াসিন মালিকের সাথে মনমোহন সিং একেবারে কোনে বললে আমরা এখনই ইউটিউব ইতিহাসকে বিকৃত করতে পারবে, বিক্রি করে বুঝে ইতিহাসকে বিকৃত করতে বিক্রি করে। আমি বারবার বলছি দুটো ম্যাটার, একটা আমি জনগণকে বলবো একবার দেখে নিতে। ইয়াসিন মালিকের নাম বললে জনগণকে বলছে যে সংবিধানের 2008-এও আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা 2008-এর পরে 2008-এ যে ট্রেন অ্যাটাক হয়েছিল, সেই ট্রেন অ্যাটাকের পরে কেন পাকিস্তানকে তার সম্মুখ জবাব দেওয়া হয়নি? আচ্ছা, আমি একটু সম্বিতের কাছে আসছি 1 সেকেন্ড। সম্বিত, এই ইয়াসিন মালিকের সঙ্গে কি প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে ডেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল? প্রশ্নই আসে না। 1 সেকেন্ড মনিদা, প্রধান দেশের এটা কি এই যে ইউটিউব এবং গুগল সাইট করে যেটা বলছেন, তোমার কোনো আইডিয়া আছে এই সম্পর্কে? না, প্রধানমন্ত্রী বাসভবনে নরেন্দ্র মোদী সম্বর্ধনা দিয়েছিলেন এরকম না, মনমোহন সিং এর নরেন্দ্র মোদী না, সম্বিতদা, নরেন্দ্র মোদী না, মনমোহন সিং। নরেন্দ্র মোদী দিতে পারেন, সেটা মনমোহন সিং। বলুন। আমার তো মনে পড়ছে না, আমি জানি না, ওই জন্য আমি সম্বিতের কাছ থেকে জানার চেষ্টা করি। আমারও মনে পড়ছে না, অ্যাবসলিউটলি নয়। কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেইখানে আমার একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে 2 জন বিরোধী দলনেতা, বিরোধী নেতা রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা চেয়েছেন যে একটা সংসদে অধিবেশন ডাকা হোক, এবং সেখানে কংগ্রেসের পক্ষ থেকে হোক বা বিরোধী দলের পক্ষ থেকে হোক, তারা সরকারকে প্রশ্ন করতে চান। প্রশ্ন অনেক রয়েছে, শুধু ওই 4 জনকে কেন ধরা হচ্ছে না তা তো নয়, যে এটাতে আমাদের কি অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভটা আমরা কতটা পূরণ করতে পারলাম। আমরা কেন ট্রাম্পের একটা মধ্যস্থতার জায়গা তৈরি হয়ে গেল, যিনি বারবার করে বলতে থাকলেন যে তিনি মধ্যস্থতা করেছেন, তার মধ্যস্থতাতে এই সিজফায়ার হয়েছে, সেটা ভারত অবশ্যই মানেনি, খুব স্বাভাবিকভাবে মানবে না। কিন্তু সেখানে ভারত এবং পাকিস্তান দুজনকে একই ব্র্যাকেটে রাখা হলো, যে দুজনের সাথেই আমরা প্রচুর ব্যবসা করব, এবং সেটাই একটা টোপ। পাকিস্তানের কাছেও টোপ ছিল, এবং অবভিয়াসলি ভারত একটা বড় বাজার ট্রাম্পের কাছে, তিনি সেটা করছেন।
এরকম বহু প্রশ্ন রয়েছে। কিন্তু আমার যেটা কথা, আমি আবারও সেই একই জায়গায় ফিরে আসবো, যখন নরেন্দ্র মোদী তিনি তার সরকার যখন লোকসভা বা রাজ্যসভার অধিবেশন ডাকছেন না, তারা যখন রাস্তায়, তারা যখন বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছেন এবং তারা অপারেশন সিন্দুরের যে পুরো বেনিফিটটা সেটা তারা বিহার নির্বাচনে নেবেন, সেটা তো সবাই জানো। মানে এটার জন্য কোনো রাজনৈতিক নেতা হওয়ার দরকার নেই বা বিশ্লেষক হওয়ার দরকার নেই, সাংবাদিক হওয়ার দরকার নেই, সবাই জানছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সেটা ব্যবহার করা হবে, সেটা সবাই জানে। তো যখন প্রধানমন্ত্রী রাস্তায়, যখন প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে সভা করছেন, তখন বিরোধীরা কি করছেন, তারা যে সাপোর্টটা করলো পুরোটা সরকারকে, সেটারও তো কোনো ফায়দা নিতে পারলো না তারা এখনো পর্যন্ত, যে তারাও সরকারের পাশে ছিল বলেই সরকারের পক্ষে এতটা ভালো কাজ করা সম্ভব হয়েছে। সেই ন্যারেটিভটুকু তো এখনো পর্যন্ত তৈরি করা হলো না। তারা এখনো ওয়েট করছেন কবে সংসদের অধিবেশন ডাকা হবে, কবে নরেন্দ্র মোদী এটার থেকে রাজনীতি করা থেকে দূরে থাকবেন, তবে গিয়ে বিরোধীরা গিয়ে একটা কোনো জায়গা খুঁজে পাবে। আসলে প্রবলেম যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের বিরোধীরা নেই নরেন্দ্র মোদীর কাছে। 10 গোল খেয়ে তারা এখন ঘরের মধ্যে রয়েছেন। আশা করা যায় নির্বাচন আসলে তারা আবার জেগে উঠবেন এবং কিছু একটা করবেন। চন্দনদা, না, এটা একেবারে সিম্পলিফাইড হলো, মানে ইনফ্যাক্ট এটা পুরো অ্যানালিসিস হলো না। কারণ আমরা আবারও তো বলছি যে আমরা তো এই চ্যালেঞ্জটা করছি না, অর্থাৎ এটা একটা অর্থে দেশ বিরোধীর প্রশ্ন আছে। আমরা কিন্তু যে ন্যারেটিভটা করছি সেটা হচ্ছে সবসময় তো রাজনীতি নয়, এই মুহূর্তের রাজনীতি নয়। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, সেটা হচ্ছে যে এটা বলার সঙ্গে ভীষণ মোদি ভক্তি এর কোনো সম্পর্ক নেই। এই প্রশ্নটা তো রয়েছে যে এই যে যেটা শুরুতে মণিকাঞ্চনদা বলছিলেন, যে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে এয়ার স্ট্রাইক করে আসা, এবং প্রথমে জঙ্গি ঘাঁটিতে পাকিস্তান যখন তারপর এখানে ড্রোন আর মিসাইল পাঠাচ্ছে, তখন একবার পাকিস্তানের এয়ার বেসের কোমর ভেঙে দেওয়া, এই মেসেজটাও তো দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। এটা তো আমরা তো 26/11 এর পর এরকম কোনো পদক্ষেপ দেখিনি। তুমি যদি একটু দেখো, আমি একদম 26/11 এর কথাই বলছি। তুমি স্টেটমেন্টটা পাবে বারবার, এবং প্রণববাবু দায়িত্ব নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায়, তোমার মনে থাকতে পারে, এবং স্টেটমেন্টটা ভেরি ক্লিয়ার ছিল। আমি তোমাকে এই মুহূর্তে যে প্রসঙ্গটায় আসছি সেটা হচ্ছে, দেখো একটা জিনিস তো আমাকে বুঝতে হবে, তুমি যে প্রসঙ্গটা তুললে এই মুহূর্তে, আমরা তো বারবার এই কথাটা বলছি যে নরেন্দ্র মোদীজি এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে যে সমর্থন পেয়েছেন সকলের কাছে, সেই সমর্থনটা তো রাজনীতির বিক্রি নয়। এই বিক্রিটাকে যদি সেগ্রিগেট করে নিয়ে শুধু আমি বলে চালানো হয়, আমরা তার বিরুদ্ধে, আমরা ভারতবর্ষের বিরুদ্ধে নয়। আমি মনমোহন সিং এর সাথে ইয়াসিন মালিকের ছবিতে কি এসে গেল সংবর্ধনা। দেখুন, বিষয় হচ্ছে চন্দনদা, ওটা মর্ফ ডক্টর। আমি এর সঙ্গে একটা শুধু অ্যাড করব, পিডিপি, যে পিডিপির অবস্থান, পিডিপি সেই পিডিপির সঙ্গে আপনার দল কিন্তু জোট করেছিল। বলি, এর প্রশ্নের উত্তর আছে। আমরা পিডিবির সাথে দল করেছি, তারপরে কাশ্মীরের অবস্থার কিভাবে পরিবর্তন হয়েছে সেটাও দেখি, কিচ্ছু হয়নি। তো সুতরাং আজকে চন্দনদা, আমি জানি না কিভাবে একজন সে ঘোষণা করছে। আরে ইয়াসিন মালিক এটা ছেড়ে দিন, ইয়াসিন মালিক মনমোহন সিং এর সাথে দেখা করেছে না, ডিডি নিউজে এসে ইন্টারভিউ দিচ্ছে, ডিডি নিউজে ইন্টারভিউ আছে, ডিডি ন্যাশনালে ইয়াসিন মালিক আর চন্দনদা মিনাজ্জের মতো বলেছে। তো তুমি যেটা এই কারণে আপনারা 400 থেকে 99 এসেছেন, এই একটাই কারণে দেশের মানুষ কিভাবে মিথ্যা কথা অন ক্যামেরা বলে যাচ্ছে যে ইয়াসিন মালিক একজন সংক্ষেপে 30 সেকেন্ডে প্রদীপ্তর কাছে প্রশ্ন। বারবার বলছে যে 26/11 পরে কি বার্তা দিয়েছিল। আমি বলছি যে 19 সালের পরে তো বার্তা দেওয়া গেছিল যে 400 কেজি আরডিএক্স ঢুকে গেল, 40 জন শহীদ হয়ে গেল, বার্তা দিয়ে দিলাম, ঘরমে গুজকে মারায়, তাহলে তারপরও কেন পেহেলগাঁও হলো? শেষ করছি, ওই যে আমার যে মহিলা বুঝতে খুঁড়েছি, তাকে তার পরিবারকে নিয়ে তুমি রাস্তায় হাঁটাচ্ছ, তার পরিবারকে নিয়ে এখানে বাংলা বলছে, এখানে কি করতে হবে? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই উত্তেজনার পারদ, রাজনৈতিক পারদ সেটা চড়তে শুরু করেছে। আগামীকাল প্রধানমন্ত্রী তিনি আলিপুরদুয়ারে আসছেন, সেখানে যে ঘোষিত কর্মসূচি রয়েছে তার পাশাপাশি অপারেশন সিন্দুরকে মাথায় রেখে আরও কিছু তিনি করেন কিনা বা তিনি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে, এবং কি হয় তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধীদের রিয়াকশন সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।